নমস্কার, পজিটিভ বার্তার বিকাশ টক শো এর বিশেষ পর্বে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজ আমরা কথা বলবো এমন একটি বিষয়বস্তু নিয়ে যা আপনাদের প্রত্যেকের খুব আকর্ষণ মনে হবে। তার কারণ আজ আমাদের যে বিষয়বস্তু তা হলো উত্তর পূর্ব ভারতের বিশেষ কিছু জায়গা নিয়ে। প্রাকৃতিক অপার সৌন্দর্য, বৈচিত্র্যময় সংস্কৃতি, রঙিন পোশাক আর অবাক করা খাদ্য ভাণ্ডার, এই সব কিছুর সম্মিলন যেখানে ঘটে তাকে কি শুধুই ভারতের অংশ বলা যায়? আজ আমরা কথা বলছি তাই সেই বিশেষ জায়গাটি নিয়ে, সেই বিশেষ ভূখণ্ডটি নিয়ে যেখানে ভারতের হৃদয়ে থাকা এক রহস্যময় রত্ন। হ্যাঁ, আমি আজ এই বিষয়টা নিয়ে শুরুতেই বললাম কথা বলবো উত্তর পূর্ব ভারতের কথা। মেঘালয়ের মেঘময় পাহাড়, অরুণাচলের সূর্যোদয়, নাগাল্যান্ডের লোকগান, আসামের ব্রহ্মপুত্র আর ত্রিপুরার রাজবাড়ি সব মিলিয়ে এক অপরূপ ভ্রমণ কাহিনী নিয়ে আমরা কথা বলবো। সঙ্গে থাকবে এমন কিছু অফবিট লোকেশন যেগুলো হয়তো আপনারা ঘুরে দেখেননি। আজ আমরা সেই সব অজানা কিছু জায়গা নিয়ে আলোচনা করব। আজকের ভ্রমণ ও ভিন্নতা এই পর্বে আমরা জানবো এই অঞ্চলের কিছু অজানা গল্প। চলুন ওই এলাকা থেকে ঘুরে আসা আজ আমাদের বিশেষ যিনি অতিথি ডক্টর সন্দীপ পান সেই বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। ডক্টর সন্দীপ পানকে পজিটিভ বার্তা স্টুডিওয় জানাই স্বাগত। নমস্কার স্যার। নমস্কার। চলুন শুরু করি আমরা আমাদের বিশেষ আয়োজন উত্তর পূর্ব ভারতের অজানা আহ্বান। আজ পজিটিভ বার্তায় আমার সাথে স্টুডিওয়ে রয়েছেন ডক্টর সন্দীপ পান, যিনি পেশায় একজন শিক্ষক পদার্থবিদ্যার, তার সাথে রয়েছে ওনার রক্তে ভ্রমণের নেশা। চলুন আমরা শুরু করি আমাদের মূল আলোচনা। স্যার, নমস্কার। প্রথম যে প্রশ্ন আপনাকে করছি যে শিক্ষকতা করছেন পদার্থবিদ্যা নিয়ে, এর সাথে সাথে ভ্রমণের ইচ্ছা আপনার কিভাবে তৈরি হলো? আমার ভ্রমণের যে ইচ্ছা সেটা শুরু হয় বিশ্বভারতীতে। যখন আমরা এমএসসি করতে ঢুকি তখন এক্সকারশন বলে তখন যেটা চালু ছিল, এখন হয়তো বিশ্বভারতীতে সেটা নেই। ওই এক্সকারশন থেকে অনেক বন্ধু, জুনিয়র সিনিয়র সবার সাথে একসাথে ঘুরতে যাওয়ার যে নেশা, তাতে যে আনন্দ, সেখান থেকে ভ্রমণের নেশাটা আসে। সেই থেকে এক্সকারশন থেকে কিছু ঘোরা, তার পরবর্তীকালে চাকরি পেয়ে নিজেদের ঘোরা। আর বর্তমানে এখন নর্মালি আমার ফ্যামিলি হয়েছে, ফ্যামিলি নিয়ে বাচ্চা স্ত্রী নিয়ে প্রায়শই ঘুরে বেড়াই। মানে একটা ছিল ছাত্র অবস্থায় একা একা ঘুরে সেই জায়গাকে এক্সপ্লোর করা, এখন ফ্যামিলির সাথে বিভিন্ন জায়গা এক্সপ্লোর করছে। এই যে বললেন উত্তর পূর্ব ভারতের ঘোরা নিয়ে, উত্তর পূর্ব ভারতের কোন রাজ্যটি আপনার মতে পর্যটনের জন্য সবচেয়ে আকর্ষণীয় এবং কেন? উত্তর পূর্ব ভারত বলতে প্রথমত আমাদের 8টা রাজ্য বোঝায়। সেটাকে 7 সিস্টার্স 1 ব্রাদার বলা হয়। 1 ব্রাদার বলতে সিকিমকে বুঝি আমরা, 7 সিস্টার্স বলতে অরুণাচল থেকে শুরু করে অরুণাচল, আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, আর এদিকে হচ্ছে মেঘালয়। এই 7টা রাজ্য আমাদের ঘোরার। তার মধ্যে সবচেয়ে ভ্রমণের মতো বা প্রাকৃতিক সৌন্দর্য, অসীম সৌন্দর্যে ভরা, সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ। এছাড়া প্রত্যেকটা রাজ্যের কিছু বিশেষত্ব আছে, প্রত্যেকটা রাজ্যে এমন কিছু ইউনিক ব্যাপার আছে যেটার জন্য ওই রাজ্য অবশ্যই যাওয়া উচিত। প্রত্যেকটা রাজ্যে বিশেষ বিশেষ জিনিস আছে যেটা হয়তো পৃথিবীতে অন্য কোথাও নেই। তো সেই অর্থে প্রত্যেকটা রাজ্যই যাওয়া যেতে পারে, কিন্তু অরুণাচল তার মধ্যে সেরা বলতে পারি। উত্তর পূর্ব ভারতের সংস্কৃতি জীবনধারার কি কি বিশেষত্ব আপনার চোখে পড়েছে? উত্তর পূর্ব ভারতে এখনও যেটা বর্তমান রয়েছে, বিশেষত অরুণাচলের কথাই প্রথমে শুরু করি। অরুণাচলে 50-60 কিলোমিটার অন্তর অন্তর তাদের ট্রাইব পরিবর্তন হয়ে যাচ্ছে এবং ল্যাঙ্গুয়েজে কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে, যেটা আমাদের বাকি ভারতবর্ষে এরকম নেই। একটা রাজ্য মোটামুটি একটাই ভাষা তারা বলে, কিন্তু 50-60 কিলোমিটার অন্তর অন্তর তাদের ভাষা চেঞ্জ হচ্ছে এবং তাদের উপজাতি চেঞ্জ হচ্ছে, এটা ভারতের অন্য কোথাও নেই। এবং পুরনো যে সেই কালচার এখনও তারা ধরে রেখেছে। আধুনিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে, কিন্তু এই যে পুরনো কালচারটা হয়তো আরও 20-30 বছর পরে আর থাকবে বলে মনে হয় না। কিন্তু এখনও সেই কালচার তারা ধরে রেখেছে। তাদের মধ্যে বিশেষ বিশেষ বিভিন্ন প্রজাতির, বিভিন্ন জাতির বিভিন্ন রকম তাদের মানে থাকা, তাদের খাওয়া দাওয়া সবই কিন্তু অনেকটা ভিন্ন। তো সেই জন্য সেটা অ্যাকচুয়ালি মনে রাখার মতো।
উত্তর পূর্ব ভারতে। আচ্ছা, প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে কোন জায়গাগুলো একবার হলেও ঘুরে দেখা দরকার বলে মনে করেন? অরুণাচল প্রদেশের কথা যদি শুরু করি আমি, হুম তো অরুণাচল প্রদেশ এত বড় রাজ্য, হুম এখানে ভালোভাবে ঘুরতে গেলে 6 মাস টানা ঘুরতে হবে, তবে মানে অরুণাচল প্রদেশ ঠিকঠাকভাবে এক্সপ্লোর করা সম্ভব। হুম হুম। আর একটা কথা বলে রাখি, এই নর্থ ইস্ট ইন্ডিয়াতে যদি বেড়াতে হয়, তাহলে অ্যাজ এ শুধু ট্যুরিস্ট হিসাবে যদি যাই, আমি একটা জায়গায় শুধু দেখলাম, খাওয়া দাওয়া করলাম, এই যদি মানসিকতা নিয়ে যায়, তাহলে আমার মনে হয় না তার ভ্রমণটা সঠিকভাবে সে উপলব্ধি করতে পারবে। ওখানে যদি যেতে হয়, তাহলে ওদের মতো থাকতে হবে, ওদের মতো খাওয়া দাওয়া করতে হবে, একদম। এবং ওখানকার লোকজনদের চিনতে হবে। এবার অরুণাচল প্রদেশের কথা যদি বলি, অরুণাচল প্রদেশ বলতে লোকে একটাই জানে, যে অরুণাচল প্রদেশের একবারে পশ্চিমে, যেটা ভুটান যার বর্ডার, হুম তাওয়াং সার্কিটটাই লোকে চেনে। এবং অরুণাচল প্রদেশ এত বড় হওয়ার সত্ত্বেও লোকে তাওয়াং সার্কিটে ঘুরে এসেই ভাবে যেমন অরুণাচল প্রদেশ ঘোরা হয়ে গেল। আচ্ছা। কিন্তু তাওয়াং সার্কিটের পরেও বেশ কিছু জায়গা আছে, অব্বিট জায়গা আছে অরুণাচল প্রদেশে, সেগুলো দুর্দান্ত। অতীতে যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকার জন্য লোকে যাতায়াত অতটা করতো না, কিন্তু হুম বর্তমানে যোগাযোগ ব্যবস্থা অনেকটা উন্নতি হওয়াতে এইসব জায়গাগুলো লোকে ঘুরতে শুরু করেছে। তার মধ্যে নাম কিছু বলি আমি, যেমন জিরো ভ্যালি বলে একটা ভ্যালি আছে, এটা খুব সুন্দর। হুম মেচুকা বলে একটা জায়গা আছে, অপূর্ব। আনিনি বলে একটা জায়গা আছে, সেটা এখন মোটামুটি লোকের মুখে মুখে এখন প্রচার হয়েছে। হুম বিশেষত এই উত্তর পূর্বের এই জায়গাগুলো আমি যেগুলো বলছি, ফেসবুক মারফতে, আমার লেখা বইয়ের মারফতই হোক, এখন লোকের কিন্তু খুবই যাচ্ছে। অফবিট জায়গাগুলো লোকে যাচ্ছে। এবং এর বাইরে আমি বলি, এর বাইরে ডং ভ্যালি, হুম যেখানে ফার্স্ট সানরাইজ অফ ইন্ডিয়া যেখানে তৈরি হয়, হুম যে জায়গাটাই ভারতের প্রথম সূর্যোদয় বলে, এই জায়গাগুলো অরুণাচলের মধ্যে অবশ্যই দেখার। আর একটা নামদাফা ন্যাশনাল পার্ক, সেটাও একটা জঙ্গল, অনেক প্রাচীন জঙ্গল, একবারে ওয়াইল্ড হয়ে আছে এখনো, সেটাও খুবই সুন্দর অরুণাচলের ক্ষেত্রে। আচ্ছা। এবার অন্য রাজ্যে যদি বলি, অরুণাচল পরে আমি যদি নাগাল্যান্ডে আসি, নাগাল্যান্ডে লোকে যায়, কোহিমা যায়। হুম কোহিমা থেকে নাগাল্যান্ডের একটা ভ্যালি আছে যেটা বলে জুকু ভ্যালি। হুম জুকু ভ্যালি প্রায় 10 কিলোমিটারের কাছাকাছি ট্রেক করে যেতে হয় পাহাড়ের উপরে। প্রায় 3-4 কিলোমিটার একটু খাড়া যেতে হয়, তারপরে পাহাড়ের গায়ে গায়ে সরু রাস্তা ধরে যেতে হয়। তো ওই ভ্যালিটা এত সুন্দর, আহ, ওটা বিশেষত জুন জুলাই লোকে বেশি যায় বর্ষার সময়, সেই সময় বিভিন্ন কালারের ফুল ফোটে সেই ভ্যালিতে। তো এক মায়াবী ভ্যালি বলতে যাবো যায়, দেখে মনে হবে যেন এটা সত্যি সত্যি ন্যাচারাল নয়, প্রাকৃতিক নয়, কেউ হাতে করে সুন্দরভাবে বানিয়েছে, যেমন ঠিক বানানো উচিত তেমনভাবে বানিয়েছে। হুম তো সেটা অপূর্ব একটা জায়গা, সেটা না দেখলে সত্যি তাই গোটা ভারত যে যতই ঘুরুক, জুকু ভ্যালি না দেখলে তার ভ্রমণ অসম্পূর্ণ আমার মনে হয়। এছাড়া কোহিমা লোকে ঘোরে, খনমা বলে একটা ভিলেজ আছে, হুম খনা ভিলেজটাও ফার্স্ট গ্রিন ভিলেজ অফ ইন্ডিয়া অ্যাকচুয়ালি। তো ওই ভিলেজ, হ্যাঁ, জুলেকি বলে একটা জায়গা আছে। হুম এছাড়াও ভিতরে ইন্টেরিয়র নাগাল্যান্ডের কিছু জায়গা, মককচুং, হ্যাঁ, মন বলে একটা শহর আছে। মন থেকে কাছে একটা জায়গা আছে, যেটা হচ্ছে ওয়াংচু ট্রাইব সেখানে থাকে। এটা একটা অদ্ভুত একটা গল্প বলবো। আচ্ছা। এই জায়গাটা হচ্ছে মন শহর থেকে কিছুটা দূরে, লাংওয়া বলে একটা জায়গা, গ্রাম। সেটা হচ্ছে অরুণাচল, এইদিকে হচ্ছে নাগাল্যান্ড তার বর্ডার, আর তার ডান দিকে থাকলো মায়ানমার। তো ওখানে এখনো যে ব্যাপারটা চালু আছে, সেটা হচ্ছে যে রাজার ব্যাপারটা চালু আছে, রাজার অধীনে কয়েকটা গ্রাম। তো সেই রাজার অধীনে যেমন ভারতে কিছু গ্রাম, এখনো মায়ানমারের কিছু গ্রামও আছে। হুম এবং রাজার বাড়ির ঠিক মাঝ দিয়ে বর্ডার বেরিয়ে গেছে, মানে রাজার কিচেনটা মায়ানমারে, তো এদিকে শোবার ঘরটা তার হুম ইন্ডিয়ায়, হুম এখনো বর্তমান সেভাবেই চলছে। এটা অপূর্ব এখন। এবং আরেকটা কথা বলে রাখি, এখানকার ট্রাইবরা এত অনুন্নত ছিল, হুম এবং তারা একসময় শিকার করত, এবং আশপাশে গ্রামের মানুষদের সাথে তাদের কোনো ঝামেলা বা যুদ্ধ বলা যেতে পারে, যুদ্ধ হুম যখন হতো, তারা মাথা কেটে নিয়ে এসে, তাদেরকে হেড হান্টার ট্রাইব বলা হয়, মাথা কেটে নিয়ে এসে তারা যে যতগুলো মাথা যার বাড়িতে রাখতে পারে, সে তত প্রভাবশালী বা শক্তিশালী, এরকম ব্যাপারটা ছিল। কিন্তু আচ্ছা। এখনকার জেনারেশন ছেলেপেলে পড়াশোনা করছে, এবং সেই জিনিসটা তাদের গায়ে প্রচুর ট্যাটু, সেই আগেকার যুগের লোকজন। হুম এই যে ওদের যে কালচার ছিল, সেগুলো থেকে বেরিয়ে এসছে, এখন মাথার খুলি হয়তো সেখানে নেই, হুম সেগুলোকে সব ডিসপোজ করেছে। কিন্তু তাদের ওই যে ব্যাপারটা, কালচার স্বীকার করার ব্যাপারটা আস্তে 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 শেষ হয়ে আসছে। হুম একটা ট্রানজিশন পিরিয়ডে চললো, আরও 35 বছর পরে এগুলো সবই অতীত হয়ে যাবে, মানে একটা গল্পের মতো ব্যাপার দাঁড়াবে। এটা অরুণাচলের, আমি নাগাল্যান্ডের কিছু জায়গা হুম বললাম। হুম একইভাবে নাগাল্যান্ডের পরে আমি যদি মণিপুর বলি, হুম মণিপুরের
ইম্ফলে রাজার বাড়ি এগুলো তো আছে। এর বাইরে মণিপুরে যেটা দেখার সেটা হচ্ছে লোকতাক লেক। ময়রাং বলে একটা জায়গা আছে, সেই ময়রাঙে নেতাজি সুভাষচন্দ্র প্রথম ভারতের জাতীয় পতাকা তুলেছিল ময়রাঙে। তো ময়রাঙে লোকতাক লেক বলে একটা জায়গা আছে। ওই লেকটা একটা অভয়ারণ্যের মধ্যে, অভয়ারণ্যের নাম হচ্ছে কাইবুল লামজাও ন্যাশনাল পার্ক। তো কাইবুল লামজাও ন্যাশনাল পার্কটা পৃথিবীর মধ্যে একমাত্র ফ্লোটিং ন্যাশনাল পার্ক। মানে এক ধরনের ঘাস, সেই ঘাসের নাম ফুমদি। সেই ঘাসটা এতটা ডেপ, ঘাসটা এতটা পুরু অ্যাকচুয়ালি, সেই ঘাসটা জলের উপর ভাসছে, তার উপর হেঁটে এক ধরনের নাচুনে হরিণ আছে, তারা হেঁটে ঘুরে বেড়াচ্ছে। ইভেন ওই লোকতাক লেকে মানুষজন মাছ ধরে, মাছ ধরার জন্য ওই ফুমদির উপর তারা মানে কৃত্রিমভাবে বা টেম্পোরারি বাসা তৈরি করে রাখে, সেখান থেকে মাছ রাখে, তারা কিছুটা রেস্ট নেয়, খাওয়া দাওয়া করে। বর্তমানে এই ফুমদির উপর কটেজ পর্যন্ত হয়ে গেছে, যে ভাসছে কিন্তু তার উপর ফ্লোটিং কটেজ। এটা কিন্তু ইউনিক, এটা কিন্তু ওয়ার্ল্ডে একমাত্র এখানেই আছে। এটা আমি মণিপুরের কথা বললাম। মণিপুরে আরও কিছু জায়গা আছে, আমি সেগুলো এখানে বললাম না। এরপরে মণিপুরের পরে আমি যদি মিজোরাম যান, মিজোরামে আইজল লোকে যাই, আইজলের কাছাকাছি রেইক, মুইফাং, এই ধরনের কিছু জায়গা আছে। চাম্পাই বলে একটা জায়গা আছে, সেখানে একটা, সেটাও মায়ানমার আর ইন্ডিয়ার বর্ডার। ওখান থেকে মায়ানমারের আমাদের ডকুমেন্ট দেখে মায়ানমারে ঢোকা যায়। মায়ানমার ঢুকে ওখানে কাছাকাছি 5-6 কিলোমিটার মধ্যে রিদিল বলে একটা সুন্দর লেক আছে, হার্ট শেপের লেক আছে, অপূর্ব সুন্দর। এখানে ভারতীয়রা ওখানে আই কার্ড দেখে ইজিলি ওখানে ঘুরে আসতে পারে, মানে মায়ানমার প্রবেশটা হয়। আর এছাড়া একবারে মিজোরামের নিচের দিকে, যেখানে ফুরা বলে একটা জায়গা আছে, ফুরা থেকে ওখানে একটা নদী গেছে ভারত থেকে, যেটা মায়ানমারে গিয়ে ঢুকেছে। যেটা হচ্ছে নদীটার নাম হচ্ছে কালাদান রিভার। আমরা হয়তো অনেকেই এখন শুনেছি, ভারতবর্ষ বহুত দিন থেকে চেষ্টা করছে, কালাদান মাল্টি মডেল একটা প্রজেক্ট চেষ্টা করছে, যে ভারত থেকে জাহাজ কলকাতা বা আমাদের ইয়ে থেকে হলদিয়া থেকে জাহাজ গিয়ে মায়ানমারের সিটওয়ে বলে ভারত একটা বন্দর তৈরি করেছে, মায়ানমারে সিটওয়ে বন্দরে গিয়ে মাল নামবে, সেখান থেকে কালাদান নদী ধরে ছোট জাহাজে করে সেটা একটা জায়গা অবধি যাবে, তারপর সেখান থেকে রাস্তা করে মিজোরামের নিচে গিয়ে ঢুকবে। তাতে আমাদের এত যে ঘুরে চিকেন নেক হয়ে ঘুরে জিনিসপত্র নিয়ে যেতে হচ্ছে, সেটা হয় না। তো ওই কালাদান রিভারের দুই সাইডে কলোডাইন বলতে এক ধরনের পাথরের গায়ে বিভিন্ন রকম ভাস্কর্য হয়ে আছে, একচুয়ালি নদীর জলের স্রোতের ওপর ডিপেন্ড করে বিভিন্ন রকম আকৃতি নিয়েছে। তো সেটা এত সুন্দর। আমরা সবাই জব্বলপুরের মার্বেল লেকের নৌকা ভ্রমণের কথা জানি, আমি নিজেও ঘুরেছি, কিন্তু এটা এত সুন্দর। কিন্তু যোগাযোগ ব্যবস্থা অনুন্নত থাকার জন্য যে ভারতে এত সুন্দর একটা জায়গা আছে, সেটা না দেখলে সত্যি মিস হওয়ার মতো, এবং বেশিরভাগ লোক এটা জানেই না। সেই জায়গাটার নাম হচ্ছে ক্যাসেল অফ বেইনো। ও যে জায়গাটার কথা বললাম একবার ভারতের শেষ প্রান্তে অবস্থিত এবং অপূর্ব সুন্দর। এটা আমি মিজোরামের কথা বললাম। এরপর ত্রিপুরাতে যদি আসি, ত্রিপুরাতে লোকে নর্মালি যেটা ঘোরে, আগরতলা ঘোরে, আগরতলা আশেপাশে ত্রিপুরেশ্বর মন্দির এইগুলো ঘোরে, বা সাগরমহল, এইগুলো দেখে। তার সাথে ঊনকোটি বলে একটা জায়গা আছে, যেখানে পাহাড়ের গায়ে খোদাই করে বিভিন্ন দেবদেবীর মূর্তি তৈরি করা আছে, বহুদিন আগে সেটা তৈরি হয়েছে, অপূর্ব সুন্দর। এবং ছোট্ট একটা পাহাড়ি জায়গা আছে যেটাকে জম্পুই হিলস বলছে, সেটাও সত্যি যাওয়া উচিত, খুবই সুন্দর। তো ত্রিপুরা হলো, ত্রিপুরার পরে আমি যে মেঘালয়ে আসি, মেঘালয়ে লোকে নর্মালি ঘোরে বলতে শিলং ওরিয়েন্টেড কিছু জায়গায় ঘোরে, মাউসিনরাম যায়, চেরাপুঞ্জি যায়, ডাউকি যায়। ডাউকিটাও একইভাবে বাংলাদেশ ভারতের বর্ডার। ডাউকিতে লোকে যায়, গিয়ে ওখান থেকে যেটা করে, ওই যে নদীটার নাম হচ্ছে উমগট রিভার। সেই নদীটা ক্লিনেস্ট রিভার অফ ইন্ডিয়া বলে। মানে যদি বর্ষা ছাড়া অন্য সময় যাওয়া হয়, নদীর নিচ অব্দি পাথর স্পষ্ট দেখা যায়, অনেক ডেপথে জল থাকলেও একবার নিচ অব্দি স্পষ্ট দেখা যায়। নৌকাতে গেলে নৌকার ছায়া নিচে পড়ে ভালোভাবে দেখা যায়। ওখানে কাছাকাছি একটা সোনপেডং বলে একটা গ্রাম আছে, সেখানে আমরা একটা রাতে থাকার অভিজ্ঞতা আমার হয়েছিল, ওই নদীর জাস্ট পাশে, অপূর্ব সুন্দর সে অভিজ্ঞতা। তো ওই একইভাবে ডাউকি, তার সাথে সোনপেডং, এটা কিন্তু যারা মেঘালয় যাবে তাদের এটা অবশ্যই যাওয়া উচিত। আর আসামের কথা, সবশেষে আসামের কথা বলি। আসামটাই তো অ্যাকচুয়ালি ওখানে সমভূমি বলতে পারি, চারপাশে সবই পাহাড়। আসামে নর্মালি তো গুয়াহাটিতে লোকে কামাখ্যা টেম্পেল এসবগুলো দেখে। এর বাইরে আসামের হিল এরিয়া বলতে যেটা বলে, সেটা হাফলং বলে একটা জায়গা আছে, সেখানে
হাফলং জায়গাটার একটা বিশেষত্ব আছে। একটা জাতিঙ্গা একটা পাহাড় আছে, একসময় হতো কি একটা বছরে একটা পার্টিকুলার সিজনে দেখা যেত বেশ কিছু বাইরে থেকে পরিযায়ী পাখি এসে ওখানে সুইসাইড করতো। হুম, সেই নিয়ে প্রচুর রিসার্চ হয়েছে একসময়, পরবর্তীকালে সেটা বোঝা গেছে কেন হচ্ছে কি হুম, হচ্ছে। হুম, তো হাফলং ছোট্ট শৈল শহর আসামের, এটা যাওয়া যায়। হুম, আর শিবসাগর বলে একটা জায়গা আছে, শিবসাগরে পুরনো অসমিয়া বা অহোম ডাইনেস্টির প্রচুর মানে এখনো কি বলবো প্রচুর তাদের ঘর বাড়ি আছে, সেগুলো সত্যি দেখার মতো। তো আচ্ছা, এছাড়াও অরুণাচল মানে নর্থ ইস্টে এমন প্রচুর জায়গা আছে যেগুলো এখনো আনএক্সপ্লোর, সেগুলো রাস্তাঘাট আরও তৈরি হচ্ছে, হুম, ভবিষ্যতে হয়তো আরও লোকের কাছে সামনে আসবে। আচ্ছা। স্থানীয় খাবারের মধ্যে কোন কোন বিশেষ পদ একবার হলেও খেয়ে দেখা উচিত ওখানকার? বিভিন্ন রাজ্যের এখানে হুম, বিভিন্ন রাজ্যে বিভিন্ন তাদের স্থানীয় খাবার হুম, আছে। অসমীয়া থালি একটা বিশেষ, যে কোনো জায়গায় গেলে যে কোনো হোটেল রেস্টুরেন্টে গেলে অসমীয়া থালি বললে ভাতের সাথে গোটা 20-25টা বাটিতে বিভিন্ন রকম খাবার দেবে। হুম, তো অসমীয়া থালি অবশ্যই একবার খাওয়া দরকার। মানে অপূর্ব তার পরিবেশন, হুম, তার খাওয়া দাওয়া অপূর্ব। অরুণাচলের কিছু বিশেষ পদ আহ, আছে, হুম, ওদের নিজস্ব স্টাইলের কিছু খাবার ওরা বানায়। আহ, তার মধ্যে মাশরুম দিয়ে কিছু খাবার বানায়, হুম, সেগুলো সত্যি ওদের অপূর্ব। হুম। একইভাবে নাগাল্যান্ড, ল্যান্ডের স্টাইলে ব্যাম্বু স্যুট দিয়ে ওরা খুব সুন্দর চিকেন হোক বা মাটন হোক এগুলো ওরা বানাতে পারে হুম, ব্যাম্বু স্যুটের সাহায্যে, নাগাল্যান্ডের ওদের নিজস্ব স্টাইলে। আর এই সমস্ত রাজ্যতে একটা বিশেষত্ব আছে যে ওরা বেসিক্যালি রান্নাতে আহ, তেল দেয় না বললেই চলে, বেশিরভাগটা সিদ্ধ সিদ্ধ হুম, টাইপের খাওয়া হুম, দাওয়া। তো সেগুলো খেতেও ভালো। একইভাবে মণিপুরের একটা বিশেষ ধরন আছে খাওয়ার। হুম, হ্যাঁ, মিজোরামও তাই, ওরা সবাই ভাত ডালই খায়, বেসিক্যালি ভাত হুম, ডালই বেশি চলে, কিন্তু তাদের খাওয়ার আহ, পদ্ধতিটা একটু আলাদা। ভাত টাতগুলো একটু স্টিকি টাইপের ওরা খায় এবং অন্যরকম টেস্ট, আচ্ছা, ভালোই লাগে। আচ্ছা। উত্তর পূর্ব ভারতের ভ্রমণ নিরাপত্তা এবং যোগাযোগ ব্যবস্থাটা কিরকম? উত্তর ভারতের ভ্রমণ জায়গাগুলো যথেষ্ট নিরাপদ। হুম, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি যেটা দেখেছি, আমাদের ওদের রাজ্যে এখনো মানুষজন, আমরা ছোটতে আমাদের গ্রামে যে পরিবেশটা পেতাম, হুম, যে একজনের অসুবিধায় বা অসময়ে বাকিজন ঝাঁপিয়ে পড়া তার জন্য সুবিধার জন্য কাছে আসা। উত্তর পূর্ব ভারতে চেনা অচেনা যে কোনো জায়গায় গ্রামে গিয়ে যদি কোনো অসুবিধার মধ্যে পড়া হয়, সে তার বাড়িতে থাকতে দেবে। হ্যাঁ, সে তার যদি বাথরুমের প্রয়োজন হয় যে তার নিজের টয়লেট ইউজ করতে দেবে, যেটা হুম, হয়তো আমরা হয়তো এখন বেশি সভ্য হয়ে আমরা সেগুলো কখনো বাইরের লোককে অ্যালাউ করি না। হুম, এখনও গ্রাম্য সে ব্যাপারটা আছে। উত্তর পূর্ব ভারত যথেষ্ট নিরাপদ, কোনো নিরাপত্তার কোনো সমস্যা নেই, আমরা অহেতুক ভয় করি। আচ্ছা। প্রথমবার যারা উত্তর পূর্ব ভারত ঘুরতে যাবে তাদের কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে? প্রথমবার ঘুরতে গেলে প্রথম তাকে যেটা ভাবতে হবে হুম, যে আমি ঠিক ট্যুরে যাচ্ছি ভাবলে চলবে না, আমি ভ্রমণে যাচ্ছি এটা ভাবতে ভাবতে আচ্ছা, হবে। আচ্ছা, এবং ওখানকার বিভিন্ন যে ট্রাইব, তাদের সাথে, হ্যাঁ, তাদের সাথে তাদের মতো করে চললে সবচেয়ে ভালো। তাদের ভালো লাগা, তাদের খারাপ লাগা, তারা এখনও অতটা প্রফেশনাল হয়নি যে হুম, এত ট্যুরিস্ট নিয়ে তারা ট্যুরিস্টরা যা বলবে সেই মতোই আমি তাকে মানিয়ে দিলাম, তার মতো চললাম, সেই মতো হয়নি। হুম, ওরা ওদের মতোই আছে এবং ওদের মতো করে চলতে হবে। ওদের ভালো লাগা খারাপ লাগাটা নিজেকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, তাহলে কোনো রকম কোথাও কোনো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা। যদি কেউ ধরুন 5 দিনের জন্য একটা নর্থ ইস্টে ট্যুর করতে যায় তাহলে কোন কোন জায়গাগুলো অবশ্যই দেখবে তারা? 5 দিনে নর্থ ইস্ট যেতে গেলে অ্যাকচুয়ালি টোটাল নর্থ ইস্ট ঘুরতে তো বহু বহু দিন লাগে। হুম, হুম, তো শুধু 5 দিনে নর্থ ইস্ট মধ্যে একটা পার্টিকুলার রাজ্য চুজ করতে হবে। আচ্ছা, একটা পার্টিকুলার রাজ্য বলতে 5 দিনের মধ্যে একমাত্র সম্ভব হচ্ছে শিলং ওরিয়েন্টেড, মানে মেঘালয়ের কিছু হুম, পোর্শন 5 দিনে হতে পারে। হুম, অরুণাচলের এই পোর্শনগুলো 5 দিনে হবে না, আর একটু সময় লাগবে। তো 5 দিনে মেঘালয়ে ওই জায়গাটা ঘোরা যেতে পারে বা আসামের কোনো জায়গাটা ইচ্ছা করলে ঘোরা যেতে পারে। তাছাড়া অন্যান্য জায়গায় দিন সাতেক করে তো লাগবেই এক একটা ট্রিপে। ওকে। উত্তর পূর্ব ভারতের কোন কোন উৎসব বা লোকজ সংস্কৃতি অনুষ্ঠান যেটা সেটা পর্যটকদের আকর্ষণ করে?
বিভিন্ন রাজ্যে ওদের বিভিন্ন ফেস্টিভ্যাল হয়, বিভিন্ন সিজনে হয়। তার মধ্যে যেমন আমি অরুণাচলে বলি, জিরো ভ্যালিতে যখন ওদের ফসল ওখানে ভ্যালিতে ধাপ চাষের মাধ্যমে ধান হয়, ওই ধানটা উঠে যায় যে সময়, সেই সময় ওদের জিরো মিউজিক ফেস্টিভ্যাল হয়। সেখানে বড় বড় আর্টিস্টও যায়, এআর রহমানও গেছে ওখানে। তো সেটা খুব আকর্ষণীয় জিরোতে। এটা কোন সময় হয়? এটা হয় সেপ্টেম্বরের কাছাকাছি, আচ্ছা। আগস্ট সেপ্টেম্বর এই সময়টা হয়। আবার আমার নাগাল্যান্ডে হয় কি, খনমা ভিলেজে, নাগাল্যান্ডে ওদের একটা ডিসেম্বরের 1 থেকে 10 তারিখ অবধি একটা ফেস্টিভ্যাল হয়। ওটা খুবই মানে পছন্দের জনপ্রিয়। লোকের, জনপ্রিয়। মিজোরামও একইভাবে হয়। হ্যাঁ, এবং আরও বিভিন্ন জায়গায় এই ছোট ছোট ফেস্টিভ্যাল হচ্ছে, লোকে যেহেতু পছন্দ করছে, যাচ্ছে এবং তাদের ওই লোকাল কালচার সম্পর্কে জানতে পারছে। তো সেই জন্য এই মানে এগুলো আস্তে আস্তে জনপ্রিয় হচ্ছে, এবং ওদের প্রপার কালচারটা সে সময়টা তুলে ধরে ওখানে। বিভিন্ন রকম তাদের খাবার, বিভিন্ন কোজিন, তাদের যারা যেমন খেতে অভ্যস্ত, সেইগুলো ওখানে টেস্ট করা যায় এইরকম। আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে, যে এই যে পর্যটন ব্যবস্থাটা, এটাকে আরো জনপ্রিয় করার জন্য কি কি উন্নয়ন দরকার? আমি উত্তর পূর্ব ভারত প্রায় 15 বছর ধরে ঘুরছি। তাতে আমি লাস্ট 10 বছরের কাছাকাছি, 5-7 বছর ধরে যেটা দেখছি, প্রচুর রাস্তা তৈরি হচ্ছে, যেটা অতীতে ছিল না। রাস্তা এত দুর্গম ছিল, তো সেই জন্য পর্যটন হবে কি করে যদি রাস্তা এত দুর্গম হয়ে থাকে। কিন্তু বর্তমানে প্রচুর রাস্তা হচ্ছে, রোড কানেক্টিভিটিটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে, এবং আরও ডেভেলপমেন্টের প্রয়োজন আছে। যত ডেভেলপ করবে এই সবগুলো সব ভারতের মেন স্ট্রিমের সাথে তারা যুক্ত হবে। আর রাস্তা না থাকলে মানুষ যাবেই বা কী করে, লোকে জানবেই বা কী করে। এই মেন যে ব্যাপারটা সেটা হচ্ছে রাস্তাঘাট। আর বর্তমানে আরেকটা জিনিস যেটা চলছে, ট্রেন লাইন। প্রত্যেকটা দেশের প্রত্যেকটা রাজ্যের রাজধানী অবধি ট্রেন লাইন নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা বহুদিন আগে হয়েছিল। তো উত্তর ভারতের যে রাজ্যগুলো, তার রাজধানীগুলোতে কানেক্টিভিটি আর 2-1 বছরের মধ্যেই প্রত্যেকটা রাজ্যের রাজধানী অবধি ট্রেন চলে যাবে। তখন লোকের কাছে আরও একটু সুবিধা হবে ওখানে পৌঁছানো। আপনার দুটো বই দেখছি যেগুলো আপনি লিখেছেন, সেগুলো নিয়ে যদি একটু আমাদের দর্শকদের কিছু বলেন। আমার প্রথম বই, যেটা হচ্ছে উত্তর পূর্বের পথে। তো উত্তর পূর্বের পথে এই বইটা আমি এই বইটা আমি করেছিলাম। তো এখানে উত্তর পূর্বের কিছু জায়গা নিয়ে এই বইটা আমার করা হয়েছে। তো সেই জায়গাগুলোর মধ্যে অরুণাচল আমি এখন অবধি 4 বার ঘুরেছি। তার মধ্যে অরুণাচলের প্রথম 2বারের ঘোরা এখানে আছে। প্রথম 2বারের ঘোরা আছে বলতে, ফার্স্ট আমি অরুণাচল গেছিলাম, তাওয়াং সার্কিটটা ঘুরেছিলাম, সেটা আছে। তারপরে আমি অনেকটা ঘুরেছিলাম, যেটা পাসিঘাট হয়ে মেচুকা থেকে টুটিং, এগুলো সবই চায়না বর্ডারে। অরুণাচলে একটা মজার ব্যাপার হলো, অরুণাচলের বিভিন্ন চায়না বর্ডারের বিভিন্ন স্পটগুলো ঠিক ডিরেক্টলি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কানেক্টেড না। মানে হাতের আঙুলের মতো। একটা জায়গায় পৌঁছাতে হলে এখানে পৌঁছালাম, আবার পাশের জায়গায় যেতে গেলে নিচে নেমে আসতে হবে, আবার উঠতে হবে। সবগুলো কিন্তু চায়না বর্ডারের গায়ে এরকম করে 12টা পয়েন্ট আছে। তো তাওয়াং সেক্টরে যেমন ঘুরেছি, একবার আমরা পরের বার মেচুকা গেলাম, মেচুকা থেকে নেমে এসেছি আবার টুটিং বলে, সেটাও টুটিং গেলিং একবার চায়না বর্ডারের কাছে, সেখানে গেলাম। সেখান থেকে পরবর্তীকালে ডং, যেটা ফার্স্ট সানরাইজ অফ ইন্ডিয়া আমরা দেখেছি এটা। তো এই 2বারের গল্প সেখানে আছে। এর বাইরে আমাদের মিজোরাম, মণিপুর, হ্যাঁ, ত্রিপুরা বা হাফলং, যেটা আসামের যে জায়গাটা বললাম, এইগুলো আমি এই গল্পের মধ্যে এখানে আছে। শুধু আমাদের বেড়ানোর গল্পই না, এখানে কীভাবে যাবে, কোথায় থাকবে, কোথায় থাকলে ভালো, বা কাকে যোগাযোগ করলে সুবিধা হবে, গাড়ি, এভরিথিং এই বইটাতে আমার দেওয়া আছে। এবং আমার ভালো লাগে যে আমার বইটা, সত্যি তাই, আমি ভাবিনি যে আমার বইটা লোকে এত পছন্দ করবে। তো অনেক লোকই আমাকে বাই পোস্ট, বহুজনকে আমি বইটা পাঠিয়েছি, এবং তারা ঘুরে এসে পরবর্তীকালে অ্যাপ্রিসিয়েট করে যে তার সুবিধা হয়েছে বেড়াতে, সেটা আমাকে তৃপ্তি দেয়। এটা আমার প্রথম বই। পরের বই আমার পরবর্তীকালে আরেকটা বই করেছি, মানে প্রথম বই পুরো জায়গা হয়নি বেসিক্যালি। অরুণাচলের বাকি 2টো পার্ট, একটা আনিনি বলে একটা জায়গা আছে, আর জিরো, এবং অরুণাচলের একবার ডান দিকে চাংলাং, খনসা, এই ধরনের কিছু জায়গা আছে, সেটা নিয়ে অরুণাচলের 2বার ঘুরেছি, সেই 2বারের গল্প এখানে আছে। এর বাইরে যেটা আছে, সিকিম, পুরো সিকিমটা এখানে আছে। সিকিমের বলতে নর্থ সিকিম, ইস্ট সিকিম, হ্যাঁ,
ওয়েস্ট সিকিম, সিকিম পুরো সিকিমটা আমাদের ঘোরা, সেটা কীভাবে ঘোরা হয় কী হয় সেটা সম্পর্কে পুরোটা আছে। তো এই দুটো বইয়ে মোটামুটি আমার উত্তর পূর্ব ভারতের বেশিরভাগটাই কভার হয়ে আছে। আর কিছু একেবারে ইন্টেরিয়র জায়গা আছে যেগুলো এখনও ট্যুরিজম ফ্লারিশ করেনি, তেমন কিছু জায়গা আমার ঘোরার ইচ্ছা আছে। আমি কথাও বলে রেখেছি, হয়তো লোকের বাড়িতে থাকবো এমনভাবে থেকে, সেখানে এখনো হোটেল তৈরি হয়নি, সেগুলো করে পরবর্তীকালে আরেকটা বই করার ইচ্ছা আছে। আচ্ছা। আর ব্যক্তিগতভাবে যদি উত্তর পূর্ব ভারতে ঘুরে আপনার সবচেয়ে কোন জায়গাটা মনে রাখার মতন অভিজ্ঞতা তৈরি হয়েছে? আনিনি, মেচুকা, অপূর্ব। একবার আনিনি এবং মেচুকা যদি একবার যাওয়া যায় তাহলে ভারতের বহু জায়গা তো ঘোরা মানুষের আছে। আমি নিজেই ভারতে 28টা রাজ্যই ঘুরেছি, 8টা ইউনিয়ন টেরিটরির মধ্যে 6টা ঘুরেছি। তো অন্য রকম এত ভালো জায়গা ভারতে যে আছে সেটা ওখানে না পৌঁছালে আমি জানতে পারতাম না। মানে আপনার পুরো ভারতবর্ষের মধ্যে উত্তর পূর্ব ভারতটাই সব থেকে ভালো লেগেছে? সবচেয়ে ভালো লেগেছে, কারণ শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্য না, ওখানকার আচ্ছা। মানুষের কি বলবো, মানে ওভারঅল অন্তরের সৌন্দর্য, সংস্কৃতি। অন্তরের সৌন্দর্য। তারা এখনো ঠিক মানুষ হয়ে আছে, যে মানুষের সুবিধা অসুবিধাতে তারা সাহায্য করে, এবং তাদের সংস্কৃতি, তারা কীভাবে বসবাস করে, তাদের খাওয়া দাওয়া, তাদের চালচলন, এটা এখনো দেখার। এবং এই জিনিসটা মানে আর মনে হয় না যে আরো 20-30 বছর মানুষ দেখতে পাবে। দেখতে হলে এটাকে তাড়াতাড়ি দেখতে, তারপর এটাও কিন্তু ওরা মানুষের আধুনিক হয়ে অন্তর্নিহিত যাবে। সৌন্দর্যটা আস্তে আস্তে চলে যাচ্ছে, যত আধুনিক হচ্ছে তত ব্যাপারটা চলে যাচ্ছে। এই যে বইগুলোর কথা বললেন, এগুলো যদি কেউ নিতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে? বইগুলো নিতে চাইলে আমার ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারে। হ্যাঁ, ওটা যদি একটু আমার শেয়ার ফোন করেন। নাম্বারটা হচ্ছে 9434374947। এখানে হোয়াটসঅ্যাপ করতে পারে, হোয়াটসঅ্যাপ করে ঠিকানা পাঠিয়ে দিলে আমি বাই পোস্টে পাঠিয়ে দিতে পারবো। আর আমি থাকি তো বোলপুরের কাছাকাছি, বোলপুরের কাছাকাছি কেউ নিতে চাইলে ডিরেক্ট ফোন করতে পারে, সেখানে আমি পৌঁছে দিতে পারবো। আচ্ছা। আরেকটা পাওয়ার জায়গা আছে, সেটা হচ্ছে আমার বইটা যে ছেপেছে জয়ন্ত বইঘর শান্তিনিকেতন, বোলপুরে তাদের দোকান চিত্রামোড়ের কাছাকাছি, তার কাছেও কিন্তু বইটা অ্যাভেলেবল। আপনারা শুনলেন ডক্টর সন্দীপ পান মহাশয়ের কথা, যিনি আমাদের উত্তর পূর্ব ভারতের ঘুরতে যাওয়ার যে সমস্ত জায়গাগুলি আছে সে নিয়েই ছিল আজকে আমাদের বিশেষ আলোচনা। আপনারা উত্তর পূর্ব ভারতের সৌন্দর্যের কথা তো অনেকেই শুনেছেন, যে প্রাকৃতিক সৌন্দর্য, সেই প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি ডক্টর সন্দীপ বাবু যেটা বলতে চাইলেন, যে মানুষের যে মনের সৌন্দর্য, যেটা যান্ত্রিক নির্ভরতার জন্য অনেকাংশে আজকের দিনে ব্যাহত হয়েছে, সেই সৌন্দর্য কিন্তু এখনো উত্তর পূর্ব ভারতের অনেক জায়গাতেই বিদ্যমান। যারা প্রকৃতভাবে ভ্রমণ পিপাসু তাদের প্রত্যেকের কাছেই ওনার একান্ত অনুরোধ যে তারা যেন একবার উত্তর পূর্ব ভারতের কিছু কিছু জায়গা, যেগুলো উনি বারবার মেনশন করলেন, সেই সমস্ত জায়গাগুলো ঘুরে দেখতে পারেন। আশা রাখি প্রত্যেকের এই অনুষ্ঠানটি ভালো লাগলো। আপনারা আমাদের সঙ্গে থাকুন, প্রত্যেকে পজিটিভিটির সঙ্গে থাকুন। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, পজিটিভ বার্তা। নমস্কার। নমস্কার।